ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম এক্সাম গাইড অ্যান্ড টক উইথ জাহিদ। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ডিএলএড এর প্রি এন্ট্রি টেস্ট পেটের উপর। তারপরে অনেকের একটু জিজ্ঞাসা, অনেকের ইচ্ছা অনেকটা বেড়ে গেল। আমার ভিডিও দেখার পর অনেকেই মেসেজ করলেন, তাই ভাবলাম পেট নিয়ে আরও কিছু আলোচনা হয়ে যাও। তাই প্ল্যান করলাম যে 7টা সাবজেক্টের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব 7টা ভিডিওর মাধ্যমে। তাই আজকের প্রথম ভিডিও শুরু করলাম ইংলিশ সাবজেক্ট নিয়ে। তো আমি ইংলিশ সাবজেক্টটাকে আমি বলবো যে প্রি এন্ট্রি টেস্ট যারা দিচ্ছেন তাদের জন্য অনেকটা সেফ একটা সাবজেক্ট। কেন সেফ বলবো? কারণ এটা আলোচনা করার পর আপনারা বুঝতে পারবেন কেন সেফ। এই দেখুন, আমি এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে গত কয়েক বছরে এই প্যাড কোয়েশনসগুলোর উপর একটু স্টাডি করে অপারেশন করে আমি বের করলাম যে কোনটা টপিক থেকে কতটা মার্কস আসে। এখানে দেখতে পারবেন যে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস থেকে প্রায় 18% মার্ক এসে যায়, আর অ্যাডভার্বস কাইন্ড অফ অ্যাডভার্বস থেকে 13%, হাইয়েস্ট যেগুলা। এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে যদিও পার্টস অফ স্পিচ থেকে ওভারঅল 11% কোয়েশন আসে, কিন্তু এই পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্ব থেকে কিন্তু আরো 13%। তার মানে যদি আমরা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাই, ওভারঅল বোঝাপড়ার মধ্যে যাই, নিয়ার অ্যাবাউট 24%, কত 13 প্লাস 11, 24% পার্টস অফ স্পিচ থেকে এসে যায়। তাই পার্টস অফ স্পিচ আমরা কারা জানি না, একদম তো ক্লাস 5-6 থেকেই বা তার আগেই থেকেই অনেকেই তো পার্টস অফ স্পিচ আমরা পড়াশোনা করে আসছি। তাই এই পার্টস অফ স্পিচ তো সবার জন্য সেফ একটা সাবজেক্ট। এখন কেউ ভালো করে পড়াশোনা না করলে তো এখন নতুনভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু এগুলো তো আপনারা 6, 7, 8, 9 সব ক্ষেত্রে ছিল। তাই এই পার্টস অফ স্পিচের পার্টিকুলারলি অ্যাডভার্বসটাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। অ্যাডভার্বের ক্ষেত্রে কোনো রকমের খামতি রাখলে হবে না, কারণ স্পেশালি অ্যাডভার্ব থেকে রয়েছে 13%। কিভাবে কোয়েশন আসতে পারে সেটা আমি পরে দেখাবো। এরপরে রয়েছে আমার যে ন্যারেশন, টেন্স এন্ড ভয়েস, এটা রেড এটা নিয়ে পরে আলোচনা করব এগুলা। এরপরে ন্যারেশন, টেন্স, ভয়েস। আমরা যারা এই যে আমি বেশ কথা বলছি না, 9, 10, 11, 12 এই 4 বছরে তো আপনারা টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো তো পড়াশোনা করেছেন। সবার ঘরে এখনো খাতা রয়েছে, মেইন কপি রয়েছে টেন্সের, ভয়েসের, ন্যারেশন। এখন যদি ভালো করে পড়াশোনা করেন নাই তাহলে কিছু করার নেই এগুলা থেকে। কিন্তু এই জন্যই আমি বলছি ইংলিশটা একটা সেফ সাবজেক্ট, বিশেষ করে পেটের জন্য অন্য সাবজেক্টের তুলনায়, কারণ এগুলো সবার জানা, টেন্স, ভয়েস, ন্যারেশন। এখন যদি ভয়েস, এখন যদি আমি আমার যারা প্রাক্তন ছাত্র তাদেরকে আমি কিভাবে শিখেছিলাম, আমি এই যে ফর্মুলাগুলো বিশেষ করে টুটস্থ করেছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এমিজার ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে এক শ্বাসে এক একটা টেন্স যারা বলতে পারবেন তাদের জন্য তো কোনো ব্যাপার নাই। এগুলো ফরম্যাট মাথায় রাখলে, যাদের এই ক্লিয়ার ফরম্যাট আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই আছে, আন্ডারস্ট্যান্ডিং এর পরে এগুলো যাদের স্ট্রাকচার প্যাটার্ন যার পুরোপুরি আইডিয়ার মধ্যে রয়েছে, তার জন্য এই প্যাটার্নটা উল্টিয়ে দিলে কি হয়ে যায় আমরা জানি। নর্মালি টেন্সের প্যাটার্নটা আমরা যদি উল্টিয়ে দিই সেটা বয়স হয়ে যাবে। ন্যারেশনকে আমি একটা সাইকেলের সঙ্গে তুলনা করি। যখন বড় বড় দোকানদার সাইকেলগুলো নিয়ে আসে বাইরে থেকে, তখন তারা কিন্তু সাইকেলটা পুরোপুরি নিয়ে আসে না, সাইকেলের চাকা আলাদা করে, সাইকেলের সিট আলাদা করে, ক্যারিয়ার আলাদা করে নিয়ে আসে। তারপরে এগুলা এসে দোকানে এসে সবগুলা অ্যাসেম্বলড করে, তারপরে সাইকেল হয়। তো ন্যারেশন ঠিক এরকম। তার একদিকে রয়েছে আপনাকে প্রথমে সেন্টেন্স বুঝতে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তারপরে আপনাকে অন্য একটা পার্ট রয়েছে তার, সেখানে আপনার গ্রামার, বিশেষ করে এই যে টেন্স বুঝতে হবে। যদি আপনার সেন্টেন্স এবং টেন্স পুরো ক্লিয়ার থাকে, তারপরে তো আপনার প্রোনাউন জানতে হবে। এই 3টা মেজর, ন্যারেশনের মেজর 3টা এরিয়া। তারপরে তো আপনার রিপোর্টিং ভার্ব রয়েছে আর কানেক্টর হিসাবে ওই 5টা স্তম্ভ ন্যারেশনের রয়েছে। তাই এই 5টা স্তম্ভ যদি আপনার প্রোনাউনের প্রপার আইডিয়া থাকে, আর টেন্সের প্রপার আইডিয়া থাকে, আর এদিকে যদি সেন্টেন্সের প্রপার আইডিয়া থাকে, তাহলে তো আপনার ন্যারেশন শেখা শেষ। কথা হচ্ছে এই 3টা তো সবার জন্য কমন। তাই এই 3টাকে আপনারা ভালোভাবে পড়াশোনা করে নেবেন, কমন পেয়ে যাবেন মেজর টপিকের মধ্যে। তাই আমরা পেয়ে গেলাম পার্টস অফ স্পিচ 11%, এখান থেকে টোটাল 25, 4% এখানে পেয়ে গেলাম। আর এখানে রয়েছে 26, 27, 37%। এই টেন্স, ভয়েস, ন্যারেশন থেকে আরো 37% কোয়েশ্চন আসে। তো এরপরে প্রিপোজিশনস গুলা, কিছুটা প্রিপোজিশন মুখস্থের ব্যাপার, কিছুটা প্রিপোজিশন বুঝার ব্যাপার, ডিল ইন, ডিল উইথ, তারপরে ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ, এগুলা তো বুঝার কিছু ব্যাপার হয়েছে। আর কিছু ডিরেক্টলি হচ্ছে অ্যাকুইজিটের সঙ্গে অফ লাগে, এইরকম ব্যাপারগুলো তো আপনারা কমন। তবে এগুলো একটা মিনিমাম একটা পার্সেন্টেজ, কোনো কোনো ইয়ারে এসেছে, কোনো কোনো ইয়ারে আসে নাই। 7% কোয়েশন, একটা কোয়েশন থাকলেই থাকতে পারে না। ইডিয়মস এন্ড ফ্রেজেস একটা থাকতেই পারে। তারপরে এইগুলাতে এত সময় আমি ব্যয় করা উচিত নয়, এগুলো সংক্ষেপে শর্টকাট কোনো রাস্তায় আমি কি রাস্তায় আমি বলে দিচ্ছি। আর তারপরে রিডিং কম্প্রিহেনশন থেকে 5% কোয়েশন, আর স্পেলিং আর সিঙ্গুলার প্লুরাল তো কিছু নিয়মও রয়েছে, আর তারপরে তো আমরা বুঝতে পারি। তো এগুলো হচ্ছে একটু নেগলিজেবল বা মাইনর টপিক, তার মানে একদম আমরা ছেড়ে দেবো এগুলো, কথা নয়, এগুলো দেখতে হবে, কিন্তু এগুলো ফোকাস টপিক। আর এই যে রয়েছে সবচেয়ে বেশি কোয়েশন আছে
18% অ্যান্টোনিম এবং সিনোনিমস থেকে। নর্মালি এগুলা যাদের ছোটবেলা থেকে স্টক ওয়ার্ড রয়েছে, যার যত বেশি স্টক ওয়ার্ড রয়েছে, আপনার যদি ক্লাস 1 থেকে ইংলিশে ভালো স্টক ওয়ার্ড থাকে আপ টু 12 পর্যন্ত, তাহলে আপনাকে এত বেশি বাধাগ্রস্ত হতে হবে না। আর যদি সেখানে আপনার মূলে যদি ইংরাজিতে দুর্বলতা থাকে, আপনার যদি স্টক ওয়ার্ড কম থাকে, তাহলে অবশ্যই আজকে যতই আপনি পড়াশোনা করুন না, এখানে তেমন আপনি খাবার করতে পারবেন না। আমরা বুঝলাম এগুলোই একরকম মুখস্থের ব্যাপার, এগুলোই একরকম মুখস্থের ব্যাপার, মানে জানার ব্যাপার, মুখস্থের ব্যাপার। এই প্রিপোজিশনটা অলমোস্ট কিছুটা নিয়ম রয়েছে, তারপরেও মানে অনেকটা মনে রাখার ব্যাপার মুখস্থ, স্পেলিং গুলা তো মুখস্থের ব্যাপার। আর এইমাত্র বুঝার ব্যাপারটা হচ্ছে এইগুলা টেন্স, ভয়েস, নারেশন আর পার্টস অফ স্পিচ। এগুলো তো আর কমন, আপনাদের তো সবাই বুঝে, অনেক দিন থেকেই তো এগুলো বুঝে আসছেন। একটু এক্সারসাইজ দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, তারপরে তো হয়ে যাবে। যদি আপনার স্টক ওয়ার্ড তেমন বেশি থাকেন না, তো মহাসমুদ্র এই অ্যান্টোনিম সিনোনিম সবকিছু দেখার দরকার নেই। এখানে একটা সহজ রাস্তা রয়েছে। সহজ রাস্তা কি? যে মোটামুটি যেগুলা কম্পিটিটিভ এক্সাম, শুধুমাত্র পেট নয়, যতটা কম্পিটিটিভ এক্সামে অ্যান্টোনিম সিনোনিমসগুলো যেগুলো রিপিটেডলি আসে, এগুলা মোটামুটি একটু ওভারঅল ভাবে শিখে। যদিও আমি আমার যেটা এই পেটের কোর্স আমি যেটা ডেভেলপ করেছি, বা পেটের যেটা আমি কোর্স লঞ্চ করেছি, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে 249 আমার আসাম এক্সাম গাইড অ্যাপের মধ্যে। তো সেখানে আমি মোটামুটি ট্রাই করেছি যেগুলা রিলিভেন্ট বা ম্যাক্সিমাম রিপিটেড টাইপের অ্যান্টোনিম সিনোনিম যেগুলো আসে পরীক্ষার মধ্যে, এগুলা দিয়ে আমি তার সিলেবাসটা বানিয়েছি, মানে এই নোটসটা বানিয়েছি। মানে যদি 2-3টা মানে এগুলো আসে, তাহলে আমি বলতে পারি একটা কমন পড়বে, বা 4টা আসলে 2টা কমন পড়তে পারে, বা 3টেই কোনো সময় ভাগ্য ভালো থাকলে কমন পড়ে যেতে পারে। কিন্তু যে কোনো একটা আমি নোটস দেবো বা অন্য কেউ নোটস দেবে আর নোটস দিয়ে সেখান থেকে 4টা এটা সম্ভব নয়, এটা অবাস্তব কথা বলে লাভ নেই। আর যার মূল ইংরেজিতে স্ট্রং রয়েছে সে তো এগুলো করে যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো তো এই অ্যাডভার্বস, কাইন্ড অফ অ্যাডভার্বস, যেমন মনে করুন আমি এখানে কাইন্ডস অফ অ্যাডভার্ব এখানে রয়েছে, যেমন কাইন্ডস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার কি, অ্যাডভার্ব অফ টাইম কি, অ্যাডভার্ব অফ টাইম, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই যে অ্যাডভার্ব অফ ম্যানার মানে হাউ, টেলস আস দ্য ম্যানার। এরপরে অ্যাডভার্ব অফ টাইম হোয়েন, হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস হোয়ার, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হাউ অফেন, হ্যাঁ, এরপরে এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরে এগুলার লাস্টে এমসিকিউ, পিওয়াইকিউ এগুলা রয়েছে, মানে তার প্রত্যেকটা টপিকের উপর, যেমন অ্যাডভার্ব অফ টাইমের উপর এই এমসিকিউ রয়েছে। আমি আশা করি বা আমি আশাবাদী যে এইগুলো একটু চেয়ে গেলে পরীক্ষার মধ্যে মোটামুটি তেমন যার মোটামুটি বেসিক আইডিয়া রয়েছে গ্রামারের উপর, তার তো আর এগুলা এত বেশি লেকচারের প্রয়োজন নেই, এইগুলো একটু চেয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে, আমি এটা ধারণা করছি আর কি। সো এইভাবে মনে করুন আমি এই যে অ্যাডভার্বের ফাইল যেটা দেখালাম, এভাবে সিনোনিম অ্যান্টোনিমসের আমি ফাইলটা বানিয়েছি। এগুলা এই আমার নোটসেই মানে অনেকটা হেল্প করবে। তার সঙ্গে এই যে প্রিপোজিশনের ব্যাপারগুলো এভাবে আমি বানিয়েছি, ইডিয়মস এন্ড ফ্রেজেস, এগুলা স্পেলিং বা এগুলারও ছোট ছোট টপিক, এগুলো একটু একটু এভাবে নোটস দেখা নিলেই হয়ে গেছে আমার মনে হয়। কারণ এইভাবে শুধুমাত্র ইংলিশ তো নয়, আপনার আরও 6টি সাবজেক্ট রয়েছে, তাই এগুলাতে স্পেলিংয়ে যদি আপনি সারাদিন 4-5 দিন সময় নষ্ট করে দেন হবে না। কারণ এটা আপনার 90টা টপিকের মধ্যে একটা টপিক, 90টা টপিকের মধ্যে 89 টপিক রয়ে গেছে। এইভাবে বুঝতে হবে 2% এখানে রয়েছে সিঙ্গুলার, প্লুরাল, এরপরে ইডিয়মস, ফ্রেজেস, এগুলা এই শর্টকাট নোটস থেকে আমি আমার ফর এক্সাম্পল যদি কেউ আমার এই কোর্স পারচেজ নাও করেন, তারপরে আমার থাকবে এগুলো গুগল টুগুল দিয়ে মোটামুটি এগুলো আপনারা কমন যেগুলো গুগলে বা ইউটিউবে বিভিন্ন সার্চ করে মোটামুটি এগুলার কমন যেগুলো ভেরি ফ্রিকুয়েন্টলি যেগুলো এক্সামে আসে এগুলো দেখে নেবেন। কারণ এগুলা কিছু মাইনর টপিক, আর এগুলাতে আমি অত বেশি সময় নষ্ট করবো না, কিন্তু এগুলো আপনাকে বেসিক 100% আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আর এই যে রেড কালারের 18%, এখানে আপনার শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং থাকলে হবে না, তাই এটা মোটামুটি এটাকে কিছুটা যেগুলা বারবার এক্সামে আসে এগুলা দেখে আর বাকি ছেড়ে দিতে হবে। আর যার যেরকম নলেজ রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেরকমই মানে পরীক্ষায় মার্কস পাবে। এই হচ্ছে ওভারঅল একটা ইংরাজির একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এই মতে পড়াশোনা করুন, আশা করা যায় ইংরাজিতে মোটামুটি 10-এর মধ্যে 8-7 এভাবে পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি কারো ভাগ্য ভালো থাকে আর কেউ যদি ট্যালেন্টেড বেশি থাকেন, তাহলে অবশ্যই 10-এ 10 কেন পাবেন না, এটা যে সম্ভব, এগুলোতে অসম্ভব কোনো কিছু নেই। আর সবচেয়ে মজার ব্যাপার রয়েছে, আমি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো দেখলাম, এই যে ন্যারেশনগুলো হোক আর ভয়েসগুলো হোক, মানে প্রিপোজিশনগুলো হোক, কোনো রকম এক্সট্রিম লেভেলের বা কমপ্লেক্স কোনো কিছু দেয় না, একটু মোটামুটি মডারেট একটা কোয়েশনের মানে লেভেলটা থাকে। এটা এর জন্য মোটামুটি যারা একটু পরিশ্রম করবেন তারা একটু ভালো মার্কস পেতে পারবেন। ঠিক আছে, নেক্সটের ভিডিওটা আমি নিয়ে আসবো এই জেনারেল নলেজের যেটা টপিক রয়েছে 15 মার্কসের, সেই ভিডিওতে আলোচনা করব। এরভাবে আমি মোটামুটি 7টা সাবজেক্টের 7টা ভিডিও দেওয়ার চেষ্টা করব।